বা যে ধরনের অ্যানালাইসিস গুলো আসবে সেটা সহজ হয়ে যাবে। তো এখানে দেখো আমি অনেকগুলো ভেরিয়েবল রাখছি। এখানে এই যে মার্কেট এমআইবি, মার্কেট তারপরে জিডিপি গ্রোথ রেট, ইনফ্লেশন, এরকম মার্কেট রিটার্ন, এরকম কিছু ভেরিয়েবল আমি এখানে রাখছি। তোমাদের একটা বড় ভাইয়ের কাজের কিছু তোমাদের যে কাজ এদের স্যাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি বোঝানোর জন্য। তো এইভাবে আমি ইনপুট দিব। এখন এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি যে ভেরিয়েবল ভিউতে এইজ এবং জেন্ডারটা লিখলাম, ডাটা ভিউতে গিয়ে দেখবো আমি এখানে ডাটা ভিউতে গিয়ে দেখলে আমি এখানে দেখবো এইজ এবং জেন্ডার নামে একটা একটা কলাম তৈরি হয়েছে। এখন এই কলামগুলো আমি কিভাবে পূরণ করব? এটা কিভাবে পূরণ করা যায়? একটা হচ্ছে আমি এখানে রেসপন্ডেন্ট ধরে ধরে ইনপুট দিতে পারবো একটা একটা করে, অথবা আমার যদি এক্সেলে দেয়া থাকে এক্সেল থেকে ওটা কপি করে আনি এখানে পেস্ট করলে হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, মনে করো এক্সেলে আমার এভাবে এভাবে 20টা এন্ট্রি দেওয়া আছে, এটাকে আমি জাস্ট কপি করে এইজের এখানে পেস্ট করলে সে 20টা নিয়ে যাবে। এই যে 20টা পর্যন্ত সে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এক্সেল থেকে কপি করে এনে এখানে বসাইলে সে এভাবে নিয়ে যাবে। তো এটাকে এভাবে আমরা ডাটাগুলোকে সাধারণত ডাটাকে আমরা কিভাবে ইনসার্ট করি বা ইনপুট দেই, এটা হচ্ছে এসপিএসসি এর ইনপুট দেওয়ার নিয়মটা। ইনপুট দেওয়াটাকে বোঝা গেছে সবার কাছে? ইনপুট দেওয়াটা কি বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন ডাটা অনেক সময় আমাদেরকে এই ডাটাটাকে যখন আমরা ডাটাটাকে যখন অ্যানালাইসিস করব অনেকভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। তো এখানে ডাটা ট্রান্সফর্ম করার বিষয় থাকে, ডাটা ফিল্টারিং করার বিষয় থাকে। তো যেহেতু তোমাদের যে আপাতত তোমাদের যে বিষয়গুলো সেখানে ফিল্টারিং বা র্যাঙ্কিং এগুলো খুব একটা প্রয়োজন আপাতত নাই। তো এখানে যেটা লাগবে শুধু অ্যানালাইসিসটা প্রথমে দরকার হয়। আমরা অ্যানালাইসিসে এখানে ক্লিক করলে যে এখানে একটা অ্যানালাইসিস শব্দ আছে, অ্যানালাইসিসে ক্লিক করলে আমরা একটা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পাবো। এই যে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর অনেকগুলো অপশন, ফ্রিকোয়েন্সি, ডিসক্রিপটিভ, এক্সপ্লোরেশন, বস্ট্যাপ, অনেকগুলো অ্যানালাইসিসের অপশন থাকে। তো অনেক সময় আমরা ফ্রিকোয়েন্সি টেবল বের করতে চাই। তো ফ্রিকোয়েন্সি টেবল বের করতে চাই অথবা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে চাই, আমি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বেশি প্রয়োজন হয়। তো আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করলে এভাবে আমাদের ডিসক্রিপটিভ যে ভেরিয়েবল গুলো নিয়ে আমি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব সেগুলো এখানে সবগুলোই দেখাবে, যা যা এখানে আছে। আমার যেটা যেটা লাগবে আমি সেটা নিই। মনে করো আমার যদি সবগুলো লাগে আমি সবগুলো নিব। আমার যদি মনে হয় যে আমি একটা বা দুইটা নেব, তাহলে আমি একটা বা দুইটা, সে ফর এক্সাম্পল আমি এমআইবি নিলাম, ইনফ্লেশন নিলাম, তারপরে মার্কেট রিটার্ন নিলাম, তিনটা নিলাম। তো এখানে অনেক অপশন থাকে, অপশনে ক্লিক করলে আমার কি কি দরকার, আমার মিন দরকার, আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দরকার, মিনিমাম দরকার, ম্যাক্সিমাম দরকার, ভেরিয়েন্স দরকার হলে টিক দিব, তারপর রেঞ্জ দরকার হলে টিক দিব, কার্টোসিস দরকার হলে টিক দিব, স্কুইনেস দরকার হলে টিক দিব। এভাবে যেটা যেটা দরকার সেটা এটা আমি টিক দিব। আর যেটা প্রয়োজন নাই, মনে করো আমার এটা দরকার নাই, তাহলে আমি টিক দিব না। যেটা প্রয়োজন সেটা দরকার হলে সেটা দিই। আর যদি সবগুলোই প্রয়োজন মনে করো সবগুলো এখানে টিক দিয়ে দেয়া যায়। এখন এটাকে যদি আমি কন্টিনিউ চাপ দিই এবং এখানে স্টাইলটা আসবে, স্টাইল খুব একটা এখানে কিছু করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। এবারে আমাদের এখানে ওকে ওকে চাপ দিতে হবে। ওকে যখন আমি বাটনে ক্লিক করব, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে বাটন ক্লিক করলে এখানে এরকম একটা আউটপুট জেনারেট হবে। আউটপুটটা কি দেখা যাচ্ছে? আউটপুটটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, যাচ্ছে। এখানে দেখো আমি তিনটা ভেরিয়েবল নিয়েছি, তিনটা ভেরিয়েবলের কতগুলো সংখ্যা মানে নাম্বার অফ অবজারভেশন এবং রেঞ্জ, মিনিমাম স্ট্যাটিস্টিক্স কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, মিন ভ্যালু কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, ভেরিয়েন্স কত, স্কুইনেস স্ট্যাটিস্টিক্স কত, স্কুইনেস স্ট্যান্ডার্ড এরর কত, কার্টেসিসের স্ট্যাটিস্টিক্স কত, এভাবে বের হয়ে যায়। এসপিএসিস আর কিছুই না, সেটা হচ্ছে যে ফিগার গুলো বলা থাকবে সেটা এগেইনস্টে সে এভাবে আউটপুট বের করবে। এখন ফিগার গুলো যদি ভুল থাকে আউটপুটও ভুল হবে। হ্যাঁ, এই জন্য প্রথম বড় বিষয় হচ্ছে ডাটা
তাকে ঠিক মতো করে ইনপুট করা। আমরা এখন এবার আগের অ্যাপে চলে যাই। এখানে তাহলে অ্যানালাইসিসে গিয়ে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখলাম। এরপরে আমাদের এখানে যেমন আরো আছে কোরিলেশন। কোরিলেশন আমাদের প্রয়োজন হয়, আমাদেরও প্রয়োজন হতে পারে। কোরিলেশন ছাড়া আরো কিছু ফ্রিকোয়েন্সি টেবল আমরা দেখতে পারি। ফ্রিকোয়েন্সি টেবলটা আমরা একটু দেখি যে কোনো চার্ট টেবল কিভাবে করব। আমি একটা ইনফ্লেশনটাকে নিলাম। এখন এটা আমি কিভাবে দেখতে চাই, স্ট্যাটিস্টিক দিয়ে আমি এটা কি রকম দেখতে চাই। এখানেও আমার সেন্ট্রাল টেন্ডেন্সি মিডিয়ান এভাবে আমি দেখতে পারি, মানে ফ্রিকোয়েন্সি টেবলটা যেটা যেটা প্রয়োজন সেটা যেটা আমি ঠিক দিব। আমি এখানে চার্ট আছে, আমি এটা কিভাবে কিরকম চার্ট, এটা কি বার চার্টে আমি দেখতে চাই, এটা কি পাই চার্টের মতো করে দেখতে চাই, এটা কি হিস্টোগ্রামের মতো করে দেখতে চাই, কিরকম দেখি। বার চার্ট আমি যদি ক্লিক করি তাহলে এটা কন্টিনিউ দিলাম। ফরম্যাটে ক্লিক করবো, প্রয়োজন না, যেভাবে আছে সেভাবে থাকবে। স্টাইলে যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। এখন যদি আমি ওকে বাটন ক্লিক করি তাহলে আউটপুটে দেখাচ্ছি যে এটা কেমন দেখতে পাচ্ছি। এখানে দেখো ফ্রিকোয়েন্সিটা আউটপুটটা দেখা যাচ্ছে। এখানে ইনফ্লেশনের জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি টেবল তৈরি করছি। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, পার্সেন্টেজ, ভ্যালিড পার্সেন্টেজ, ক্রিটিভ পার্সেন্টেজ, এভাবে করে সে একটা একটা ভেরিয়েবল এবং সবগুলো ভেরিয়েবল চাইলে এই যে গ্রাফ বার চার্ট চিট করছিলাম ওগুলো সবগুলো বারে দেখাচ্ছে। এভাবে করে আমরা বার চার্ট দেখা করতে পারি। আমরা ফ্রিকোয়েন্সিটা বের করা যাবে। আরো সহজ হতো আমি যদি এখানে জেন্ডারটা দেখাই তোমাদেরকে। আমরা বলছিলাম জেন্ডার 1, এটা 2, এটা 1, এটা 3, এটা 2, 1, 1, 1, 2, 1, 1, 1, 2। এই যে আমরা এই জেন্ডার নিয়ে একটা জেন্ডারের কিছু ভেরিয়েবল বসাইছি। আমরা এখন যদি এটা ফ্রিকোয়েন্সি টেবলে দেখি, ফ্রিকোয়েন্সি টেবলে যদি আমি জেন্ডারটা দেখি, স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমি এটার মিন দেখতে চাই। আমি এটার মিন দরকার নেই আমাদের, পরিবর্তন দরকার নেই। চার্টে গিয়ে দেখি, চার্টে গিয়ে আমি এটা বার চার্ট আছে ওকে, আমরা এখন ওকে বাটন ক্লিক করি। ওকে বাটন ক্লিক করলে আমাদের আউটপুটটা কেমন হয় দেখা যাবে। এই যে বার চার্ট আমরা ব্যবহার করছি, আউটপুটটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এই জেন্ডার, আমরা এই জেন্ডার আমার মেল কতটুকু ফিমেল কতটুকু এই যে গ্রাফ করে সে দিয়ে দিচ্ছে। আমি বাচ্চা সিলেক্ট করছি, বাচ্চাটা দিয়ে এটা পাই চার্ট সিলেক্ট করলে পাই চার্ট। এই যে জেন্ডার এখানে তার স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, মেল হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, 14 জন মেল, 8 জন ফিমেল, টোটাল হচ্ছে 22 জন। পার্সেন্টেজ হিসাব করলে 63% মেল, 34% ফিমেল। এভাবে করে আমাকে সে পার্সেন্টেজটাও বের করে দিল এবং এটা গ্রাফের চার্টের মাধ্যমে মেল ফিমেল কত পার্সেন্ট গ্রাফে দেখাই। এভাবে করে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি টেবলও চাইলে স্ট্যাটিস্টিক্স স্পেসিসের মাধ্যমে বের করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কোরিলেশন আমাদের দরকার হয়।
কোরিলেশনে আমাদের যেটা দরকার হয় এটা ভাইব্রেট কোরিলেশনটা সবচেয়ে বেশি ইউজ হয় বিজনেসে। এখানে আমরা যদি ভেরিয়েবল সিলেক্ট করে দিই, এই যে আমি মনে করলাম যে আমার এই একটা দুইটা তিনটা চারটা ভেরিয়েবলের সাথে আমি একটার সাথে আরেকটা কোরিলেশন দেখতে চাই। এবং বিভিন্ন ধরনের কোরিলেশন কোফিশিয়েন্ট আছে, যেমন পিয়ারসন কোরিলেশন কোফিশিয়েন্ট, ক্যান্ডেলস টুবাক correlation coefficient, Spearman correlation coefficient, two-tailed, one-tailed। তো এখানে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে পিয়ারসন মারাই থাকে, two-tailed দরকার হয়, এবং যেটা সিগনিফিক্যান্ট সেটার উপরে ফ্ল্যাগশিপ যাতে থাকে, কোনটা সিগনিফিক্যান্ট কোনটা ইনসিগনিফিক্যান্ট এটা বোঝার জন্য ফ্ল্যাগশিপটা দরকার হয়। তো এই তিনটে জিনিস আমরা ক্লিক করে না থাকলে আমরা ক্লিক করে রাখবো, এই যে ক্লিক করে রাখবো। যেমন ওয়ান-টেল, টু-টেল আমাদের দরকার হয়, ফ্ল্যাগশিপ আমাদের দরকার হয়, তো ফ্ল্যাগশিপ ক্লিক করে রাখবো। এখানে অপশনে খুব বেশি আর কোনো পরিবর্তন করার দরকার নাই, স্টাইলেও যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো কিছু টাচ করার দরকার নেই। তো এখানে জাস্ট ওকে বাটন ক্লিক করলেই আমার পিয়ারসন কোরিলেশনশিপটা দেখাবে। আমি এখন তোমাদেরকে আউটপুটে নিয়ে যাচ্ছি যে কিভাবে বলি। আউটপুটটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এখানে এই যে এমআইবি এর সাথে এমআইবি কোরিলেশন হচ্ছে 1, ডায়াগোনালে সবগুলো 1 থাকে। আমরা যে কোনো এক সাইড নিয়ে করবো, হয় ডায়াগোনাল থেকে উপরের সাইডটা নিব অথবা ডায়াগোনাল থেকে নিচের সাইডটা নিব। এখানে কোরিলেশন এই যে এসএমসি এর সাথে এমআইবি কোরিলেশন হচ্ছে -0.9। কোরিলেশন ফিগার গুলো দেওয়া আছে, মাইনাস যেটা যেটা কোরিলেশন সেটা সেটা দেওয়া আছে। হ্যাঁ, এখানে ফ্ল্যাগশিপ আসে না, ফ্ল্যাগশিপ থাকলে স্টার মার্ক থাকবে, ফ্ল্যাগশিপ থাকলে কোনটা মানে সিগনিফিক্যান্ট না, কোরিলেশন আছে বাট এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। সিগনিফিক্যান্ট থাকলে এখানে মাথার উপরে একটা স্টার চিহ্ন থাকবে। তো স্টার চিহ্ন নাই বিধায় এখন এখানে বোঝা যাচ্ছে না যে এখানে কোথাও ফ্ল্যাগশিপ নাই। ফ্ল্যাগশিপ আছে কিনা এটা দেখি, আছে কিনা ফ্ল্যাগশিপ আসলে না। আরেকটা করে দিবি তাহলে ফ্ল্যাগশিপ পাইতে পারে। এখন আসছে, এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এখন দেখো এখানে এই যে মাথার উপরে দুটো স্টার আছে, এই যে এখানে দুটো স্টার। এই যে দুটো স্টার মানে কি, কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট এট 0.01 লেভেল, অর্থাৎ 1% লেভেলে এই যে রিলেশনশিপটা এখানে 0.652, এই 0.652 পজিটিভ রিলেশনশিপ, এটা 1% লেভেলে সিগনিফিক্যান্ট, অর্থাৎ এটা এই এই যে রিলেশনশিপটা এটা স্ট্যাটিস্টিক্যালি 1% লেভেলে সিগনিফিক্যান্ট। এরপরে যেটা একটা স্টার দেওয়া থাকে এটা 0.5%, 5% লেভেলে সিগনিফিক্যান্ট, 0.05 তে সিগনিফিক্যান্ট। কোথাও কোথাও দুইটা স্টার দেওয়া আছে, কোথাও কোথাও একটা স্টার দেওয়া আছে, অর্থাৎ রিলেশনশিপ যেটা ডিসক্রাইব করা হয়েছে এখানে, রিলেশনশিপটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না ইনসিগনিফিক্যান্ট, এটা অটোমেটিক্যালি সফটওয়্যার আমাদের বলে দিবে যে কোনটা সিগনিফিক্যান্ট এবং কোনটা ইনসিগনিফিক্যান্ট। এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে প্রত্যেকটা ভেরিয়েবলের সম্পর্ক দেওয়া আছে। এখানে দেখো ডায়াগোনালি, এই যে এখান থেকে যদি শুরু করি, ডায়াগোনালি কোনাকুনি ভাবে সবগুলো হচ্ছে এক, কোনাকুনিতে সবগুলো এক এক, মানে হচ্ছে যে ইনফ্লেশনের সাথে ইনফ্লেশনের সম্পর্ক হচ্ছে, রিলেশনশিপ হচ্ছে পারফেক্টলি পজিটিভ 1। আমরা এটা যখন সে দিয়ে দেয় আমরা পুরো টেবলটাকে সাজাইতে হয়, অর্থাৎ আমরা হয় 1 এর নিচের গুলো এই সাইডটা নিতে হয়, অথবা এভাবে উপরের সাইডটা নিতে হয়। এটা এই যে এটা ডাবল ফিগার আছে, ডাবল ফিগার কিরকম, এই যে এসএমসি এর সাথে মার্কেট ভ্যালু যে সম্পর্ক সেটা হচ্ছে যে -0.29। এটা আবার এই ফিগারটা আবার এখানেও আছে যে -0.2, অর্থাৎ এখানে রিপিট আছে দুইবার করে, একটা ফিগার দুইবার করে দেওয়া আছে।
আমরা যখন এক্সপ্লেনেশন বা আমরা যখন এটাকে আমাদের রিপোর্টে লিখবো, তখন আমরা এটাকে এই যে একবার ব্যবহার করি, মানে একটা ফিগার একবারই ব্যবহার করি। এরপরে আমাদের আর যেটা প্রয়োজন হয়, কোরিলেশনটা দরকার হয়, কোরিলেশন দেখাইলাম। আর একটা যেটা দরকার হয়, রিগ্রেশন দরকার হয়। এই যে রিগ্রেশনে আমাদের এখানে অনেকগুলো রিগ্রেশন আছে, অনেক ধরনের রিগ্রেশন আছে। তো সবচেয়ে যেটা আমাদের প্রয়োজন সেখানে সবচেয়ে দেখা যায় সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনে এরকম যখন ক্লিক করব, তখন আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিতে হয়, আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। তা আমরা যদি যে কোনো একটা মনে করে এমআইবি কে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিই, তারপরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে আমার, আমি সবগুলাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করে দিলাম। তো এখানে অলরেডি মেথড হচ্ছে এন্টার, এখানে অনেকগুলো স্টেপ ওয়াইজ, রিমুভ, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড অনেকগুলো মেথড আছে। তো নরমাল মেথড হচ্ছে এন্টার মেথড, আর স্টেপ ওয়াইজ বা এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের মেথড, এগুলো আপাতত আমাদের প্রয়োজনও নাই। এগুলো জানতে হলে ইকোনমিক্স আগে ভালো জানতে হবে, তারপরে আমরা স্টেপ ওয়াইজ মানে অনেকগুলো মডেল যদি করি, একটা একটা রিগ্রেশনের অনেকগুলো মডেল যদি হয়, তখন আমরা এইভাবে স্টেপ ওয়াইজ রিগ্রেশন করে থাকি। তো এখানে এন্টার দিয়েই হবে। এন্টার দেওয়ার পরে এখানে স্ট্যাটিস্টিক্সে যেতে হবে। স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমার কি দরকার সেটা বলতে হবে। আমি এস্টিমেটে ক্লিক করা থাকবে, মডেল ফিট ক্লিক করা থাকবে। এখন আমার যদি কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক দরকার হয়, আমি ক্লিক করব। তারপরে ডারবান ওয়াটসন প্রয়োজন হলে আমি ক্লিক ওয়াটসন অটো কোরিলেশন জানার জন্য, তারপরে এই মাল্টিপোলারিটি জানার জন্য ডারবান ওয়াটসন দরকার হয়, কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্স দরকার হয়। তো আমরা এখানে এগুলোকে টিক দিয়ে মডেল ফিট টিক দিয়ে ডিসক্রিপটিভ এখানে চাইলেও দেওয়া যায়, আবার প্রয়োজন নাই যেহেতু আমি দিলাম না। তো কন্টিনিউ চাপ দিলাম। এরপরে প্লট, স্ক্যাটার প্লট থাকে অনেক সময়, বিভিন্ন ধরনের প্লটিং করার অপশন থাকে স্ট্যান্ডার্ড রেসিডিউল গুলো নিয়ে। তো সেটা যদি প্লটিং করতে হয় তাহলে সেগুলোর দরকার হয়। আপাতত আমাদের এই জিনিসটা আমার আপাতত দরকার নেই, এটি হাই অ্যাডভান্স লেভেল। যেহেতু অপশনে গিয়ে এখানে দেখো, অপশনে যেভাবে আছে সেভাবে রাখলেই হয়, খুব একটা পরিবর্তন এখানে দরকার নাই। স্টাইলে পরিবর্তনের দরকার নাই, রুল দরকারই নেই। তো এখানে ওকে বাটন যখন আমি ক্লিক করবো, তখন আমার একটা রিগ্রেশন জেনারেট হবে। আমি তোমাদেরকে আউটপুটে নিয়ে যাচ্ছি। এই যে আমি আমার আউটপুটটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এখানে তিনটা টেবিল তৈরি হয়, তিনটা বা চারটা টেবিল তৈরি হয়। তো সাধারণত তিনটা, অনেক সময় তিনটা হয়। আবার আমরা যেহেতু টিক মার্ক বেশি দিয়েছি, কিছু বেশি আসছে। তো এটা আমার দরকার, মডেল সামারিটি দরকার। যেখান থেকে মডেল সামারিতে আমি কি দেখি, মডেল সামারিতে আমার তিনটা বিষয়। একটা হচ্ছে আর কত, আর মানে কোরিলেশন কোফিশিয়েন্ট কত, আর এস কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, আর স্কয়ার মানে কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, অ্যাডজাস্টেড আর স্কয়ার কত, এবং ডাবল ওয়াটসন কত। এই ফিগার গুলো আমার দরকার হয়। অ্যানোভাতে আমাদের দুইটা ফিগার দরকার। অ্যানোভা মানে হচ্ছে এফ টেস্ট, অ্যানোভা টেস্ট মানে হচ্ছে এফ টেস্ট। অ্যানোভাতে আমাদের এফ এর ভ্যালুটা দরকার হয় এবং এফ এর পি ভ্যালুটা দরকার হয়, যেটাকে আমরা সিগ ভ্যালু বলি বা সিগনিফিক্যান্ট ভ্যালু বলি। এই দুইটা ফিগার, এই দুইটা ভ্যালু আমাদের এক্সপ্লেনেশনের জন্য দরকার হয়। বাকিগুলো টেবলে আমি রিপোর্টিং করবো, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এফ এবং সিগ ভ্যালু, এগুলোর উপরে মন্তব্য করতে হবে। এরপর আছে কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্টে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট এমআইডি, আর এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট মানে হচ্ছে সি মানে কনস্ট্যান্ট, আমরা যেটা মডেলে দেখি সেটা সি, আর এখানে কনস্ট্যান্ট লেখা থাকে। তো এখানে আমাদের এই ফিগারটা প্রয়োজন হয়, বেটা কোএফিসিয়েন্ট, এই যে বি আনস্ট্যান্ডার্ডাইজ বেটা, এটা দরকার হয়। টি ভ্যালু, টি টেস্টের ভ্যালু দরকার হয়, সিগনিফিক্যান্ট ভ্যালু দরকার হয়। এগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্কটা দেখি, এবং সম্পর্কটা আমার সিগনিফিক্যান্ট অনুসারে বা টি ভ্যালু অনুসারে এটা সিগনিফিক্যান্ট বা ইনসিগনিফিক্যান্ট, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। এরপরে এটাও দরকার হয় কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্স, যেটা টলারেন্স লেভেল এবং ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। হ্যাঁ, ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, ওই এই দুটো দরকার হয়। কারণ টলারেন্স লেভেল যদি একের বেশি হয়, তাহলে এখানে মাল্টি কোলিনিয়ারিটি অবস্থান করে।
তা বা বিআইএফ যদি 10-এর 10 বা 10-এর উপরে হয় তাহলে সেখানে মাল্টিপোলিয়ারিটি দেখা যায়। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল উইজডম আর কি। তো এটার উপরে ভিত্তি করে আমরা মাল্টিপোলিয়ারিটি, এই মডেলে মাল্টিপোলিয়ারিটি আছে কি নাই সেটা আমরা বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। এখানে আর এগুলোর দরকার নাই, রেসিডুয়াল স্ট্যাটিস্টিক্স, পলিনোমিয়াল ডায়াগনস্টিক এগুলোর প্রয়োজন নেই আমার। এখানে এই টেবলটা, কোফিশিয়েন্ট টেবলটা দরকার হয়, অ্যানোভা টেবল দরকার হয় এবং মডেল সামারিটা দরকার হয়। এভাবে করে আমরা রিগ্রেশনটা নিতে পারি বা রিগ্রেশনটা করি সাধারণত। এতদূর পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে অ্যানোভা টেবিল যেটা স্যার আমরা অ্যানালাইসিস করে মানে বের করলাম এই এসপিএসএস থেকে, এটা স্যার ওয়ার্ডে আমরা কিভাবে নিয়ে যাব? দেখো এখানে আমি একটা অ্যানালাইসিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এখানে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করছি। এটা আমরা ওখান থেকে এই যে মিনিমাম, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে ভেরিয়েবল গুলো আমরা লিখবো। এভাবে সফটওয়্যার থেকে যেটা বের হবে সেগুলো এখানে এনে বসাই দিব। এটা একটা ট্যাবল, এটা বলা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ট্যাবল। তারপরে কোরিলেশন যেটা আমরা দেখাইছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কোরিলেশন আছে, আর এর সাথে আরো এর কোরিলেশন গুলো আমরা এখানে বসাবো। যেগুলো শুধুমাত্র কোরিলেশন ফিগার গুলো আমরা বসাবো। ওখানে আরো অনেকগুলো ফিগার আছে, সেগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে আমরা এই যে স্টার দিয়ে বুঝাচ্ছি যেটা যেটা আমাদের সিগনিফিকেন্স লেভেল কত এটা বোঝানো হচ্ছে। তো এখানে এই যে আমরা বলছিলাম যে এখানে দেখো সবগুলোর ঘরেই আমাদের ফিগার বসাতে পারতাম, কিন্তু এই যে যেমন পিকিউর সাথে ডাব্লিউএস সম্পর্ক, এটা আমরা এই ফিগারে বসাতে পারতাম। তো এটা অলরেডি এখানে পিকিউ এর সাথে ডাব্লিউএস সম্পর্ক এখানে আসছে। তো এটা যদি আমি আবার এখানেও বসাই, আমি যদি এখানেও বসাই পিকিউর সাথে, তাহলে এটা দুইবার, ভ্যালুটা দুইবার দেখাবে। দুইবারের প্রয়োজন নাই, আমরা এই জন্য সৌন্দর্যের জন্য এটা একবার ইউজ করব। এটা হচ্ছে কোরিলেশনের ক্ষেত্রে। এখন তুমি আরেকটা জিনিস জানতে চাইছো, স্যার আমরা অ্যানোভা টেবল বা অ্যানোভাটা কিভাবে লিখবো। এই দেখো আমি এখানে একটা আমার মডেল, যেটা এই মডেলটা আমি এখানে লিখলাম। এটা রিগ্রেশন অ্যানালাইসিস, এটা হচ্ছে রিগ্রেশনের একটা টেবল। তো আমি এটা টেবলটাকে সাজা নিলাম, আমার মতো করে সাজা নিলাম। এখানে সি মানে কনস্ট্যান্ট, এবং আমরা এখানে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখছি। প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোফিশিয়েন্ট গুলো সফটওয়্যার থেকে নিছি। স্ট্যান্ডার্ড এরর আমি নিছি, টি টি ভ্যালুটা আমি নিছি, সিক ভ্যালুটা নিছি, টলারেন্স ভ্যালু গুলো আমি নিছি, বিআইএফ ভ্যালু গুলো আমি নিছি, আর স্কয়ার এর ভ্যালুটা নিছি, অ্যাডজাস্টার স্কয়ার ভ্যালুটা নিছি, এফ এর ভ্যালুটা নিছি, এবং এফ এর সিক ভ্যালুটা নিছি, ডাবান ওয়াটসন ভ্যালুটা নিছি। এই যে যেটা যেটা প্রয়োজন সেটা নিয়ে আমি টেবিল গুলো সাজাইছি। সাজাইয়া এরপর আমি এখানে লিখবো, এখানে আমার এক্সপ্লেনেশনটা এখানে আসবে। এখন কি বুঝতে পেরেছো? স্যার এটা তো বুঝতে পারছি স্যার, কিন্তু মানে আমরা যে টেবিলটা হচ্ছে এসপিএসএস দিয়ে অ্যানালাইসিস করে বের করলাম, এটা হ্যাঁ। স্যার মানে আমি এসপিএসএস থেকে এই ওয়ার্ডে আনবো? ও এসপিএস থেকে ওয়ার্ডে কিভাবে আনবো? জি স্যার, যে রেজাল্টটা বের হলো ওটা তো ওয়ার্ডে ও আমাকে। আচ্ছা, হ্যাঁ ওয়ার্ডে আছে, বুঝতে পারছি, ঠিক আছে দাঁড়াও, বুঝছি। এসপিএস এর যে রেজাল্টটা আসলো, এটাকে আমি যদি এখানে কপি করি, এখানে ধরলে রাইট বাটন ক্লিক করলে কপি আসবে, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার।
এটা কপি আসবে, কপি আসার পরে আমার যে ওয়ার্ড ফাইল আছে, আমার যে ওয়ার্ড ফাইলটাতে আমি কাজ করতে চাচ্ছি, সেই মনে করো এটা আমার একটা ওয়ার্ড ফাইল, এখানে একটা ওয়ার্ড ফাইল, এটাতে আমি পেস্ট করব। এই যে পেস্ট হয়ে গেল, দেখছো? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা? স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। এটা আমার কথা বলতে, wait করো। দেখা যাবে কেমনে? আমি তো শেয়ারিং দিই, এখন দেখা যাচ্ছে? দেখো, স্যার এখন দেখা যাচ্ছে। এই যে আমি যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করছি। তো এটা হুবহু আমি এখান থেকে পেস্ট করছি, কিন্তু এখান থেকে আমি এখন এই যে আর এর মানটা লিখবো। আর এর মান কোথায় লিখবো? এই যে কোথায় লিখছি আর এর মান, এই যে এখানে লিখছি আর স্কয়ারের মান। এই যে আর স্কয়ারের মানটা আমি এখানে বসাবো, এখানে বসাবো আর স্কয়ার। তারপরে অ্যাডজাস্ট আর স্কয়ারের মানটা আমি এখানে বসাবো, অ্যাডজাস্ট আর স্কয়ার। তারপর ডাবল ওয়াটসনের মানটা আমি এখানে বসাবো, মানে যেভাবে টেবলটা স্পেসিসে বের হয়েছে হুবহু ওইটা কপি করাটা ঠিক না, মানে একদম হুবহু ওই টেবলটা রেখে দেওয়াটা ঠিক না। ওই টেবলটাকে সাজিয়ে গুছিয়ে যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নেওয়াই উপযুক্ত। এটা আবার কাজ শেষ, আমার এগুলো ইনসার্ট করা শেষ, আমি এগুলো কাট করে দেবো বা এডিট করে দেবো, চলে যাবে। বুঝা গেছে? জি স্যার। এখানে আমরা এই যে ভেরিয়েবল গুলো তোমাদেরকে দেখাইছি, এই যে মিনিমাম, ম্যাক্সিমাম, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক রেজাল্ট। জি স্যার। এইখানে দেখো এই টেবলটার এক্সপ্লেনেশন আমরা এখানে দিচ্ছি। এই টেবলটা আমরা এসপিএস থেকে বের করছি, বের করে এখানে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিজের মতো করে টেবল তৈরি করছি। যেটা যেটা প্রয়োজন, যে ভ্যালুগুলো প্রয়োজন সেই ভ্যালুগুলো নিচ্ছি। আমার মিনিমাম ম্যাক্সিমাম দরকার না হলে আমি নিব না, প্রয়োজন নেই। আমার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার, শুধু মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের এখানে চারটাই দরকার ছিল, আমরা চারটাই নিয়েছি। নিয়ে এখানে আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি, এই যে এক্সপ্লেনেশন দিচ্ছি। এরপর আমরা কোরিলেশন টেস্ট করছি, কোরিলেশন বের করছি, পিয়ারসন কোরিলেশন। তো এখানে আমরা প্রত্যেকটা টেবলের প্রত্যেকটা ভ্যালু গুলো নিয়ে কথা বলছি এবং সেগুলো আমরা এখানে আবার এক্সপ্লেনেশন দিচ্ছি। এখানে আমরা আবার দেওয়ার চেষ্টা করছি। এবার আমরা রিগ্রেশন টেবলটা ইউজ করছি, এই যে রিগ্রেশন টেবল। এখানে আরো এই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার মডেল একটা, তাহলে মডেল দুই তিনটা হতে পারে, আমার রিগ্রেশন তিন চারটা হতে পারে। মডেল যতগুলো হবে রিগ্রেশন ততগুলো হবে। যেমন এখানে মডেল প্রথমে আরো এই হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা একটা মডেল। এরপরে আবার একটা আছে যে মডেল টু, যেখানে টি কিউ হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে টবিন্স কিউ, এটা আরেকটা মডেল। এইভাবে করে উনি এখানে দেখানো হচ্ছে। আমরা এখানে দেখো এই মডেল গুলো যখন আমরা আলোচনা করছি, এই যে এটা টেবল 4, হ্যাঁ, আমরা এখানে বলছি যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানে এখানে লেখাগুলো এখানে আসছে, লেখা আসতে আসতে আমরা এখানে রেফারেন্সও দিয়েছি, কোথায় কি পাইছে না পাইছে সেগুলো সম্পর্কে রেফারেন্সও দিয়েছি। দিয়ে আমরা আবার এটার এই ফিক্সড ইফেক্ট র্যান্ডমিটারটা, তোমাদের এটা আপাতত দরকার নাই, এটা হচ্ছে ইকোনোমেট্রিক্স এর ব্যাপার। আপাতত ফিক্সড ইফেক্ট র্যান্ডমিটার তোমাদের এখানে লাগবে না। এখানে যেমন আর স্কয়ার কত, আর স্কয়ার দ্বারা কি বোঝাচ্ছে? আর স্কয়ার দ্বারা বোঝাচ্ছে ইন্ডিকেটিং মডারেট লেভেল, demonstrating that the regression model accounts for the substantial portion of the variability in this issue based on the selected independent variables. এভাবে আর স্কয়ার দ্বারা কি বোঝাচ্ছে? এফ এর ক্ষেত্রে আমরা কি বুঝাচ্ছি? এই বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেনেশন করি। এক্সপ্লেনেশন গুলো শেখার জন্য বা কিভাবে আমরা লিখবো এটা দেখার জন্য তোমরা যেভাবে
কাজ করবা সেটার যে লিটারেচার রিভিউ আছে, তোমরা যে অনেকগুলো পেপার বা অনেকগুলো জার্নাল থেকে দেখছো, অথবা স্ট্যাটিস্টিক্স এর বইতে কিভাবে এফ এফ এর ভ্যালুটাকে কিভাবে এক্সপ্লেন করা হয়েছে, পি ভ্যালুটাকে কিভাবে এক্সপ্লেন করা হয়েছে, ডাবল ওয়াটসন কত হইলে এটাকে ভালো বলে, বা কি হলে এটা ভালো হবে খারাপ হবে, এই বিষয়গুলো আমাদের চলে আসবে যখন আমি এক্সপ্লেনেশন শিখবো। এক্সপ্লেনেশনটা এটা এমন না যে এটা ফরম্যাট আছে, এক্সপ্লেনেশনে কোনো ফরম্যাট নেই যেটা আমি সফটওয়্যার তোমাকে এক্সপ্লেনেশন দেখাই দিবে। এক্সপ্লেনেশন নির্ভর করবে আমি যে মডেলটা ব্যবহার করছি, আমার যে ভেরিয়েবল, সেটার ভেরিয়েবল গুলোর সাথে আদৌ কোনো সম্পর্কটা কেমন, সেটার উপরে ভিত্তি করে আমাকে আমার এক্সপ্লেনেশনটা তৈরি করে নিতে হবে। এক একটা ধরনের অ্যানালাইসিস বা এক এক ধরনের ভেরিয়েবলের ক্ষেত্রে এক্সপ্লেনেশন এক এক রকম হবে। এক্সপ্লেনেশনটা তো আর আমি এখন বলতে পারবো না, আমি জাস্ট এখানে এখন তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা ট্যাবল আমাকে সাজায় নিতে হবে। জাস্ট এসপিএসসি যে ট্যাবলটা থাকে ওইটা কপি করে আইনে বসাই দিলাম, ওইটা না করাটাই বেটার, ঠিক আছে? ওইটা করাটা উচিত নয়। নিজের মতো করে একটা ট্যাবল সাজা নিতে পারো। এই ট্যাবল গুলোকে আবার ভেঙে ভেঙেও করা যায়। আমি যদি এখান থেকে এই একটা ট্যাবলকে আমি অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, টলারেন্স বা বিআইএফএন কে দুইটা কলামকে নিয়ে আমি একটা ট্যাবল বানাইতে পারি, কোফিশিয়েন্ট নিয়ে একটা টেবল বানাইতে পারি, আর আর স্কয়ার কে নিয়ে একটা টেবল বানাইতে পারি, এফ নিয়ে একটা টেবল বানাইতে পারি। আমি এরকম অনেকগুলো টেবল তৈরি করতে পারি। আমার যেটা আমার এক্সপ্লেনেশন যেরকম হবে আমি নিজের মতো করে টেবল সাজাই নিব। আমার দরকার শুধু ফিগার গুলো, অর্থাৎ যে অ্যানালাইসিস থেকে যে ফিগার গুলো আমার দরকার, সেই ফিগার গুলো আমি এখানে এসে ওয়ার্ডে এসে সেগুলোকে ইনসার্ট করি। ইনসার্ট করার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, হুবহু টেবলটা আইনা কপি করে পেস্ট করে না দিয়ে টেবল আনবা, আনার পরে নিজের মতো করে টেবল সাজিয়ে এক্সপ্লেনেশন যেরকম প্রেজেন্টেশন হবে সেটার উপরে ভিত্তি করে আমি ফিগার গুলো ইনসার্ট করে নিজের মতো করে একটা টেবল তৈরি করে নিব। এটা যেভাবেই হোক আমরা এটা, এই টেবলটা কেমন হবে এটাও তোমরা লিটারেচার থেকে দেখতে পারো। যে পেপার গুলো আমরা রিভিউ করি সেখানে কিভাবে প্রেজেন্ট করছে, অ্যানালাইসিসটা কিভাবে প্রেজেন্ট করছে, এগুলো যত বেশি তোমরা দেখবা তত আস্তে 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 শিখবা। ঠিক আছে কিনা? তোমার প্রশ্ন আছে? স্যার আমরা রিপোর্টের জন্য আসলে কয়টা টেস্ট করবো স্যার? আপনি তো দেখাইছেন রিগ্রেশন, কোরিলেশন, ডিসক্রিপটিভ অ্যানালাইসিস, মানে হ্যাঁ, আমাদের রিপোর্ট করার জন্য স্যার কয়টা টেস্ট করা দরকার? এটা তো আমি কেমনে বুঝবো তোমার রিপোর্টে কি ধরনের অ্যানালাইসিস আছে? স্যার আমাদের এটা তো রিপোর্টটা আমি, হচ্ছে স্যার কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড সার্ভিস কোয়ালিটি অফ ইন্স্যুরেন্স কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, আর তোমার রিপোর্টে তুমি দেখো কি ধরনের অ্যানালাইসিস আছে, সেই অনুসারে কাজ করবে। কি ধরনের অ্যানালাইসিস তুমি করতে চাচ্ছ, এই ধরনের অ্যানালাইসিস তুমি করতে, তুমি রিগ্রেশন তোমার প্রয়োজন নাও হতে পারে, কোরিলেশন তোমার প্রয়োজন নাও হতে পারে, তোমার হয়তো শুধু ডিসক্রিপটিভ দিয়ে হতে পারে, ফ্রিকোয়েন্সি দিয়ে হতে পারে, পার্সেন্টেজ ফর্মে হতে পারে। এটা তুমি ঠিক করবা তোমার প্যাটার্নটা কেমন কেমন। আমি যেটা মনে করতেছি তোমাদের এই এখন পর্যন্ত যে যে রিপোর্ট গুলো আমি তোমাদেরকে দিয়েছি সেখানে সর্বোচ্চ গেলে রিগ্রেশন পর্যন্ত হইতে পারে, এই জন্য আমি রিগ্রেশন পর্যন্ত তোমাদেরকে দেখাইলাম। আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কিভাবে স্পেস এ অ্যানালাইসিস করা হয়। স্পেস এর অ্যানালাইসিস হাজার অ্যানালাইসিস আছে, এই হাজার অ্যানালাইসিস তো তোমার এখন আপাতত দরকার নেই। আমি তোমাদের ব্যাচে যতগুলো রিপোর্ট দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে এখানে ফ্রিকোয়েন্সি, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন, মানে সর্বোচ্চ গেলে রিগ্রেশন পর্যন্ত প্রয়োজন হতে পারে। যার যেটা দরকার হবে সেই সেই অনুসারে অ্যানালাইসিস গুলো করবে। জি স্যার, বুঝতে পারছি। কারণ আমি তোমার তো সবগুলো হয়তো নাও লাগতে পারে, তুমি হয়তো চিন্তা করতেছো স্যার আমি তো কোশ্চেন নিয়ে ডেভেলপ করছি, কিছু ডাটা এন্ট্রি করছি যেখানে আমার কোশ্চেন এর উপরে ভিত্তি করে আমি অ্যানালাইসিস করব। প্রথম কোশ্চেন আপনি কি মেল না ফিমেল, অর্থাৎ জেন্ডার, তাহলে তুমি তোমার প্রথম কোশ্চেন অ্যানালাইসিস করলে কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল। দ্বিতীয় কোশ্চেন তোমার হতে পারে তো তুমি বললা যে স্টুডেন্ট হলে এক, তারপরে কি বলে চাকরিজীবী হলে দুই, এভাবে তুমি তোমার কোশ্চেন নিয়ে সাজাইলা। তো তুমি ওখানে তো আর রিগ্রেশন করতেছো না, ওখানে তুমি তোমার পার্সেন্টেজ দিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে তুমি তোমার রিপোর্টটা সাজাচ্ছ।
আবার যার সার্ভিস কোয়ালিটির কথা বলছো, তো সেখানে হয়তো তুমি কিছু কোশ্চেন করছো, স্যাটিসফ্যাকশন মেজার করছো, তারপরে বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে সার্ভিস কোয়ালিটি মেজার করছো, তো সেগুলা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আসতে পারে, তো সেগুলো তুমি রিগ্রেশন পর্যন্ত নিতে পারো। তো এটা রিগ্রেশন পর্যন্ত নিবা কি নিবা না, এটা নির্ভর করবে তুমি তোমার রিপোর্টের অবজেক্টিভ কি ছিল। তোমার রিপোর্টের অবজেক্টিভের সাথে সামঞ্জস্য রেখে প্রিভিয়াস লিটারেচার, তুমি যে লিটারেচার রিভিউ করছো, কিছু পেপার নিছো, কিছু জার্নাল দেখছো, সেখানে তারা কিভাবে অ্যানালাইসিস গুলো করছে, কোন ধরনের অ্যানালাইসিস তারা করছে, সেটা তোমার সাথে যায় কিনা, ওইভাবে করে তুমি কাজ করবা। আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? সবাই কি এসপিএসএস আছে সবার কাছে? জি স্যার। তাহলে তো পারার কথা। তো এখানে স্পেসেস ওপেন করার পর পরই আমি যেরকম দেখাইছি এরকম, মানে একদম এটা এটা ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকবে। আমি একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক তৈরি করা যায় কিনা দেখবো। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে, একদম একদম কিছুই থাকবে না। তো এখান থেকে প্রথমে ভেরিয়েবল ডাটা ভিউ থেকে ভেরিয়েবল ভিউতে যেতে হবে, গিয়ে লিখতে হবে। যেমন প্রথমে আমরা লিখলাম যে জেন্ডার, জেন্ডার, হ্যাঁ জেন্ডার লিখলাম। এই এভাবে করে লিখে নিতে হবে। প্রথমে আমরা জেন্ডার, এরপরে আমার আরেকটা ভেরিয়েবলের নাম হচ্ছে, মনে করো সার্ভিস কোয়ালিটি, একটা প্রশ্ন ছিল সার্ভিস কোয়ালিটি 1, আমি সার্ভিস কোয়ালিটি রিলেটেড একটা কোশ্চেন করছি সেটা। এরপর আমি সার্ভিস কোয়ালিটি রিলেটেড আরেকটা কোশ্চেন করছি, 2 নম্বর কোশ্চেন সেটা। এভাবে করে আমার কোশ্চেনের উপরে ভিত্তি করে আমি আমার ভেরিয়েবল গুলোকে নিব। এখানে যখন ডাটা ভিউতে যাবা তখন দেখবে যে জেন্ডার, সার্ভিস কোয়ালিটি 1, সার্ভিস কোয়ালিটি 2, ভেরিয়েবলের নামগুলো অটো সে নিয়ে নিবে।
এখন এটা আমি ফিল আপ করবো কিভাবে? এগুলো এক্সেল থেকে সরাসরি ফিল আপ করা যায়, অথবা আমরা এখানেও আমার কোশ্চেনিয়ার ফর্ম যেটা ফিল আপ করছে তারা, সেটা দেখে দেখে আমি এখানে ইনসার্ট করতে পারি, একটা একটা করে ইনসার্ট করে দিতে পারি, অথবা আমার এক্সেলে যদি ইনসার্ট করা থাকে সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলে হবে। বুঝা গেছে? বুঝতে পারছেন কিনা স্যার? কোনো কথা না বললে হয়? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ নাকি? হ্যালো, হ্যালো, কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। তাহলে শেষ করলাম। আর কোশ্চেন থাকলে, ঈদের পরে তো ক্লাস শুরু হচ্ছে, তোমাদের কোনো যদি স্পেসিফিক তোমরা কাজ করো, যদি প্রবলেম হয় ঈদের পরে আমরা আবার বলবো, সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।